একটা মফস্বলের সন্ধে, একটা ছোট রেল স্টেশন। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কিছু লোকজন। দূরের মসজিদের চোং থেকে ভেসে আসছে সন্ধ্যের আজান। এটা স্টেশনের একদম শেষ প্রান্ত, খানিকটা অন্ধকার দিকটায়। প্ল্যাটফর্মের ওপর সিমেন্টের বেঞ্চে বসে কয়েকজন হিন্দিভাষী তাদের মধ্যে কথাবার্তা বলে হাসাহাসি করছে। আর তাদের থেকেই কিছুটা তফাতে দাঁড়িয়ে আছে একটা লাল জামা পরা ছেলে, তার হাতে একটা জ্বলন্ত সিগারেট, যেটা ধীরে ধীরে নিজেকে পুড়িয়ে সাময়িক তৃপ্তি ছড়িয়ে দিচ্ছে ছেলেটির মস্তিষ্কে এবং ফুসফুসে সৃষ্টি করছে ধূম্রজালক। অনেক দূর থেকে একটা উজ্জ্বল আলো ধেয়ে আসছে ধীরে ধীরে। ডাউন লাইনে ট্রেন ঢুকছে। ছেলেটি হাতে সিগারেটে একটা মোক্ষম টান দিয়ে পায়ের তলায় পিষে দিল। ট্রেনটি গতি থামাতে থামাতে একসময় দাঁড়ালো। যাত্রীদের তাড়াহুড়ো ও ট্রেনের যান্ত্রিক শব্দে ভরে উঠল প্ল্যাটফর্ম চত্বর। কিছু সময় দাঁড়িয়ে আবার হুইসেল বাজালো ট্রেনটি। ছেলেটির ট্রেনে ওঠার কিন্তু কোনো তাড়া নেই। সে কেবল তার চোখ দিয়ে খুঁজে চলেছে কাউকে। ধীরে ধীরে ট্রেন স্টেশন ছেড়ে এগিয়ে চলল তার গন্তব্যের দিকে। লাল জামা পরা ছেলেটি তাকে দেখতে পেয়েছে। এবার সে পিছু করতে থাকলো তার। হাঁটতে হাঁটতে তারা এখন ভাঙিপাড়ার রাস্তায় এসে পড়েছে। এ রাস্তাটা একেবারেই নির্জন। লোকজন খুব একটা এই পথ দিয়ে যাতায়াত করে না। রাস্তার প্রথম মোড়টা পেরোনোর কিছু সময়ের মধ্যেই লাল জামা পরা ছেলেটি একটি আঁদলা ইট কুড়িয়ে নিয়ে পেছন থেকে দ্রুত পায়ে এগিয়ে এসে মোক্ষম কয়েকটা আঘাত করে বসল পথিকের একদম ব্রহ্ম তালুতে। আঘাতটা খুবই অপ্রত্যাশিত ও আচমকা ছিল। সে লুটিয়ে পড়ল মাটিতে, শুধুমাত্র একটু কুঁকানি। মৃত্যু যন্ত্রণায় গলা ফাটিয়ে শেষ আর্তনাদটুকুও করতে পারল না সে। লাল জামা পরা ছেলেটি এদিক ওদিক তাকিয়ে দ্রুত পায়ে সেই জায়গা ছেড়ে পালালো। রাস্তার একপাশে রক্তাক্ত হয়ে পড়ে রইল কেবল একটা প্রাণহীন মাথা থেঁতলানো দেহ। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। নমস্কার, গল্পম্যানে আপনাকে স্বাগত জানাই। আজ আপনি শুনবেন ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক বোবা ফকিরের গল্প তন্দ্রাহরণী। তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের লেখক, গল্প পাঠ, সমস্ত পরিকল্পনা, অডিও রূপান্তর, আবহ সৃজন, শব্দ প্রক্ষেপণ, সম্পাদনা, পরিচালনা ও পোস্টার ডিজাইনে আমি ডি চ্যাক্স। শুরু হচ্ছে তান্ত্রিক বোবা ফকিরের গল্প তন্দ্রাহরণী। একটা উজ্জ্বল দিন। কৃষ্ণকান্ত ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে অফিসের ব্যাগটা কাঁধে নিয়ে বাবা মাকে প্রণাম করে বাড়ি থেকে বেরোলো।
তার বাবা মা যেন আজ একটু অবাকই হলেন। ছেলে রোজই অফিসে যায়, কখনো তো প্রণাম করে বেরোয় না, আজ হঠাৎ কি হলো? জন্মদিনও তো গত মাসেই চলে গেছে। তাহলে তাদের মনে হলো, যে ছেলে বাপ মায়ের দেওয়া এত ভালো কৃষ্ণকান্ত নামখানা বদলে কৃষ করে নিতে পারে, সেই ছেলের খেয়াল বোঝা শক্ত ব্যাপার, কখন কি করে। তবে ছেলে কিন্তু ভালো, আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলে ঠিকই, কিন্তু সে সাথে সাথে পুরাতনেরও সম্মান করতে পারে। আজ বোধহয় অফিসে প্রমোশন হওয়ার কথা আছে, বলছিল কয়েকদিন আগে। কৃষ্ণকান্ত সোজা ট্রেন ধরে এসে নামলো বাবুঘাটে। আজ অফিসটা বাঙ্ক করে সেটা হজম করার জন্য পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বার করলো। এবার শুধু অপেক্ষা, সে যে কখন আসবে। কৃষ্ণকান্তের মন সায় দিয়েছে বিষয়টায়। আজ সে জীবনে একটা অনেক বড় কাজ করতে চলেছে, এ কথা তার হৃদয় তাকে বলেছে। কখন আসবে বনলতা? বনলতা সেন, ছোট করে বনি। ওর সাথে সেই মাধ্যমিকের সময় থেকে প্রেম কৃষ্ণকান্তের। বনলতা ও কৃষ্ণকান্ত, কি সুন্দর না নাম দুটো। 12 বছরের সম্পর্ক ওদের। ক্যান ইউ ইম্যাজিন? 12 বছর, এক যুগ। ওয়াও! আজ তারা বিয়ে করবে, তবে চুপি চুপি। বিয়ে করে যে যার বাড়িতে ফিরে যাবে, কারণ বনির বাড়ির লোক একদমই পছন্দ করে না কৃষ্ণকে। পুরো সম্পর্কটাই লুকিয়ে চুরিয়ে, কিন্তু একে অপরের প্রতি ভালোবাসার অন্ত নেই। মেয়েটার একটা খুঁত আছে, সে কথা বলতে পারে না, কিন্তু কৃষ্ণকান্ত তবুও শুধু ওকেই ভালোবাসে। 12 বছর কেবলমাত্র মেসেজে কথা বলে কাটিয়েছে ওরা। ইদানিং ভিডিও কলে নীরব শুভদৃষ্টি চলে ওদের। 12 বছরে ম্যাক্স টু ম্যাক্স 70-80 বার দেখা করেছে। আজ ওদের বিয়ে। কৃষ্ণর সিগারেটটা শেষ হয়ে এসেছে, সেটা ছুঁড়ে দিয়ে পকেট হাতরে স্মার্টফোনটা বার করলো। বনির ইনবক্সের রাইট মেসেজে লেখা হলো, আমি পৌঁছে গেছি, তুই কত দূর, সাবধানে আয়। সেন্ড বাটনটা টাচ করতেই দুটো নরম হাত পেছন থেকে চোখ চেপে ধরল কৃষ্ণর। সে বুঝল নির্ঘাত বনলতা। পিছনে তাকাতেই দেখে একটা অপরিচিত মেয়ে, ঠোঁটে মোটা লিপস্টিক, পরনের পোশাক অত্যন্ত ছোট। কৃষ্ণের লজ্জা লাগে। সে মেয়েটিকে বোন সম্বোধন করে সরি বলে। ও উঠে দুটো সিঁড়ি সরে গিয়ে বসে। মেয়েটির জন্য তার খারাপ লাগে। এমন সময় একটা মেসেজ আসে ফোনে, বনলতার মেসেজ। লেখা, আমার বাড়ি থেকে আমায় বেরোতে দিচ্ছে না, তুই আমার বাড়ির কাছে চলে আয়। তোর আসতে বেশ কিছুটা সময় লাগবে, ততক্ষণে বাড়ি কিছুটা ঠান্ডা হবে। আমি এক ফাঁকে ঠিক বেরিয়ে যাব। বিয়ে আমরা আজই করছি, সেটা যেভাবেই হোক, সাবধানে আসবি। কৃষ্ণকান্ত উঠে দাঁড়ালো। তার মনের মধ্যে যেন একটা উদ্যম ভালোবাসার বিস্ফোরণ হবে। ঘড়িতে দেখলো 3:28। এখান থেকে শিয়ালদা পৌঁছে সেখান থেকে ট্রেন ধরে পৌঁছতে পৌঁছতে প্রায় 7টা 7:30 বাজবে। নো প্রবলেম। সে রওনা দিল অনন্তডাঙ্গার উদ্দেশ্যে। আজ 3 দিন হলো বিশ্বরূপের ঘুম উড়েছে। যখনই রাতে ঘুমানোর জন্য চোখ বোঝে, তখনই চোখ জ্বালা করে। তারপর
একসময় তার চোখে নেমে আসে অদ্ভুত ঘুম, কিন্তু চোখ বুজলেই অসহ্য জ্বালা করতে শুরু করে। সারা রাত চোখ ছলছল করে, আর ঘুমের মধ্যে চলতে থাকে নানান ভয়ানক স্বপ্ন। সকালে যখন ঘুম ভাঙে, চোখ তখন রক্তের মতো লাল। প্রথম রাতেই চোখ প্রায় গর্তে ঢুকে গেছিল। তারপর 2 দিন না ঘুমিয়েই কাটিয়েছে বিশ্বরূপ। 2 রাতেই নেমে এসেছিল সাংঘাতিক ঘুম, কিন্তু চোখ বুজতে জ্বালা হতে চোখ খুলেই কাটিয়েছে সে। কিন্তু সে রাত হলেই যেন সর্বক্ষণই আশেপাশে কিছুর অনুভূতি টের পায়। কিছু একটা যেন আছে, ওকে যেন কেউ একটা কোথাও নিয়ে যেতে চায়। কিন্তু শব্দের কোনো হদিশ নেই, কেবল অনুভূতির নাকানি চোবানি। তার যেন কেমন একটা ভয় করতে থাকে সর্বক্ষণ। শুধু রাতের বেলাতেই তার ভয় কেটে যায়, তখন শুরু হয় লড়াই। 4র্থ দিন রাতে সে ঠিক করল সারা রাত মোবাইলে মুভি দেখে কাটিয়ে দেবে। তার চোখ যেন ঘুমে জুড়ে আসে, মোবাইল স্ক্রিনটা ঝাপসা লাগতে থাকে। সে তবুও জোর করে চোখ খুলে রাখার চেষ্টা চালায়। তার মনে হয় চোখে মুখে একটু জল ছিটিয়ে আসা যাক। তখন প্রায় রাত 3টে। ঘরের দরজা খুলে বেরোতে যাবে এমন সময় সে দেখল 10 হাত দূরে বারান্দার ওপর কে একটা দাঁড়িয়ে আছে। অন্ধকার বলে ভালো করে দেখা গেল না, তবে মনে হচ্ছে যেন একটা মেয়ে। সে ঘরে ঢুকে বারান্দার লাইটটা জ্বালালো। বাইরে বেরিয়ে দেখে কই কেউ নেই তো, কোথাও নেই। বেশ মাঝারি পাঁচিল ঘেরা বাড়ি তাদের। কোথায় গেল সে? ঠিক এমন ঘটনা পরপর আরো 2 দিন চলল। বিশ্বরূপ কাউকে কিচ্ছু বলেনি, কিন্তু এই কদিনে তার শরীরে যে হাল হয়েছে তা দেখার মতো। চোখ মুখ ঢুকে গেছে, সুঠাম চেহারাটা যেন কেমন ভাঙতে শুরু হয়েছে মনে হচ্ছে। এর মধ্যে 2 বার মাথার পেছন থেকে বেশ হঠাৎ রক্ত বেরিয়েছে, বেশ অনেকখানি রক্ত, কিন্তু মাথার কোথাও এতটুকু ক্ষত অবধি নেই। তার বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল। ডাক্তার বলেছে ঘুম হচ্ছে না একেবারে, তাই ঘুমের ওষুধ দিয়েছে। চোখ জ্বালা ও অদ্ভুত অনুভূতি ও স্বপ্ন সব কথাই বলে, কিন্তু ডাক্তার জানান ওই এক ওষুধেই কাজ হবে। ঠিকমতো ঘুম না হলে মানুষের স্নায়বিক সমস্যা হয়, তাতেই অমনটা মনে হয়েছে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তারপরেও এমনটা চলতে থাকায় তার বাবার জিনিসটা ভালো লাগে না। তার মনে হয় বোধহয় তার ছেলের কোনো হাওয়া বাতাস লেগেছে। তার কিন্তু এসবে খুব বিশ্বাস, টাকা পয়সাও কিছু আছে। পাশের পাড়ায় কবরস্থানের পাশে এক বোবা ফকির থাকে। সে নাকি একজন প্রেত সিদ্ধ তান্ত্রিক এবং সুশিক্ষিত একজন ব্যক্তি। লোক পাঠিয়ে তিনি তান্ত্রিককে আনার ব্যবস্থা করলেন। এখন দুপুর গড়িয়ে আসছে, স্নান খাওয়া সেরে প্রস্তুত থাকা যাক, এই ভেবে তিনি স্নানঘরের দিকে পা বাড়ালেন। কৃষ্ণকান্ত অনন্তডাঙ্গা স্টেশনে এসে নামল। আগেও বেশ কয়েকবার এসেছে। একটা ইন্দিরা গান্ধীর মূর্তি আছে, সেখান থেকে বাঁয়ে বাঁক নিলেই কিছুটা গিয়ে ভাঙিপাড়ার ভেতর দিয়ে 3 মিনিটের হাঁটা পথ। সেই রাস্তাটা ধরে কিছুটা এগিয়ে একটা বাঁক নিতেই কৃষ্ণ যেন একটু থমকে গেল। প্রায় 2 বছর আগে একবার শেষ এসেছিল এখানে। তখন এই জায়গাটায়
ঠিক ঠিক এই জায়গাটায় অনেক দোকানপাট ছিল, কিন্তু আজ এই জায়গায় অনেকটা জায়গা নিয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটা মোবাইল টাওয়ার। বেশ অন্ধকার ও নির্জন স্থানটি, কিন্তু সিমেন্টের রাস্তা যেমন ছিল তেমনই আছে। কৃষ্ণ মনে করল এইবার বনিকে একটা ভিডিও কল করা যাক। ওকে দেখলে মনে সাহস পাবে এবং ওকে বেরিয়ে আসতেও বলবে বাড়ি থেকে। কল করতে বনলতা রিসিভ করল। কৃষ্ণর চোখ দুটো যেন আটকে গেল তার দিকে। একটা গাঢ় নীল রঙের ঢলঢলে জামা পরে বসে আছেন ভদ্রমহিলা। তাকে দেখে যেন ফর্সা টুকটুকে একটা পুতুলের মতো লাগছে। কৃষ্ণ ফোনের ব্রাইটনেসটা ফুল করে নেয় যাতে বনিও তাকে দেখতে পায়। কৃষ্ণ তাকে জানায় যে সে চলে এসেছে। সেই দেখে ও শুনে বনিও তাড়াহুড়ো করতে থাকলো। ভিডিও কল কিন্তু এখনো চলছে। এমন সময় বনি হঠাৎ দেখল কে একটা কৃষ্ণর পেছন থেকে তার মাথায় একটা ইট দিয়ে মারতে শুরু করলো। কৃষ্ণ ধীরে ধীরে লুটিয়ে পড়ছে মাটিতে। ফোনের আলোয় বনি দেখল যেন একটা চেনা মুখ। ফোনের ওপারে ক্যামেরার সামনে এক ঝলকের জন্য এসে ফোনটা কেটে দিল। তার মনে হলো আকাশ পাতাল যেন এক হয়ে গেছে। কেউ একটা কৃষ্ণকে মেরেছে সেটা নিশ্চিত। মেয়েটা গলা ফাটিয়ে চেঁচাতেও পারছে না। তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে ভাঙিপাড়ার দিকে দৌড়তে থাকলো। তার হাত পা যেন কাঁপছে, না জানি কি অঘটন ঘটল। সে সেখানে পৌঁছতে পৌঁছতে বেশ কিছু লোক জড়ো হয়েছে। কয়েকজনের হাতে টর্চও রয়েছে, কিন্তু কৃষ্ণকান্ত আর নেই। রাস্তাটা ভিজে যাচ্ছে রক্তে। বনলতা মৃতদেহ থেকে 5 হাত দূরত্বে স্থাণুর মতো দাঁড়িয়ে আছে। তার ভাবলেশহীন মুখটা দেখলেই বোঝা যাচ্ছিল যে তার হৃদয়, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র এবং 2টি চোখ এখন অশ্রুতে ডুবে যাচ্ছে, কিন্তু সেই অশ্রু এক ফোঁটাও গড়িয়ে পড়ছে না চোখ থেকে। এ যেন পাথর, এ যেন মূর্তি। কৃষ্ণের মাথাটা থেঁতলে একদম গর্ত গর্ত করে দিয়েছে। বনলতা এবার এগিয়ে এলো কৃষ্ণের একেবারে কাছে। আশেপাশের লোকেরা হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। কৃষ্ণ ঠান্ডা হয়ে যাওয়া ডান হাতটায় ভরে আছে এক চাবড়া রক্ত। সেই হাতটা হাতে তুলে ধরে কৃষ্ণের বৃদ্ধাঙ্গুলটা নিজের সিঁথিতে বুলিয়ে নেয় বনলতা। এখন তার সিঁথিটা জপ জপ করছে কৃষ্ণের শরীরের তাজা রক্তে, যা সে কৃষ্ণের হাতেই পড়েছে। সেই যে সেদিন বনলতা বাড়ি ফিরে গেল, তারপর থেকে কেউ কোনোদিনও তাকে আর দেখেনি। সে যেন একেবারে হারিয়ে গেল। কিন্তু বনলতা হারিয়ে যাওয়ার আগে এতটুকু নিশ্চিত হয়ে গেছিল যে খুনিটি ঠিক কে। ভিডিও কলে আবছা আলোতেও তাকে দেখে চিনতে পেরেছিল। কি হবার কথা ছিল আর কি হয়ে গেল। আরো 2টো সত্যিকারের ভালোবাসা দুনিয়া থেকে হারিয়ে গেল। ভগবান, আমি তোমাকে বলছি ভগবান, কেন এমন সাজা দাও? কি এমন লিখন বিধির?
বিকেল 5:20। তান্ত্রিক বোবা ফকির বিশ্বরূপের বাড়িতে এসে উপস্থিত হল। বাড়িতে ঢুকতেই তার মনে হলো এ বাড়িতে যেন অশুভ কিছু একটা ঘটছে। এই তান্ত্রিক কিন্তু কথা বলেন না, সাথে করে কাগজ কলম নিয়ে বেড়ান, যা প্রয়োজন লিখে জানান। প্রায় 15টি ভিন্ন ভাষায় পারদর্শী তিনি, কিন্তু পুরোটাই লিখে। বিশ্বরূপের ঘরে ঢুকেই তিনি নিচু হয়ে খাটের তলায় কি দেখতে থাকলেন। তারপর সোজা হয়ে উঠে এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন বিশ্বরূপের দিকে। বিশ্বরূপ ধপ করে বিছানার উপর বসে পড়ল। তান্ত্রিক বোবা ফকিরকে এখন দেখে মনে হচ্ছে তিনি যেন গ্রিক দেশীয় কোনো দেবতা। মাথার পাগড়ির তলা দিয়ে বেরিয়ে আছে পাকানো পাকানো জটা। গালের দাঁড়িতে গলা বুক ঢেকে গেছে। উচ্চতায় তিনি প্রায় 7 ফুট। তার চোখগুলি দেখে হঠাৎ মনে হলো সেগুলি যেন মনেহীন হয়ে গেছে। কেবল এক মুহূর্তের মধ্যেই আবার সব আগের মতো, কিন্তু বিশ্বরূপের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়েই আছেন। এবার শটান ঘরের মেঝের ওপর বসে কাগজের ওপর কলম চালালেন। একটি ছোট কাগজ তুলে দিলেন বিশ্বরূপের বাবার হাতে। তাতে লেখা, এই ছেলের কুষ্টিটা একবার আনতে হবে। কুষ্টি হাতে পেয়ে কি সব দেখে আরও একটি কাগজের ওপর বেশ অনেকটা লিখে সেই কাগজটি ভাঁজ করে বিশ্বরূপের বাবার হাতে তুলে দিলেন। আর অন্য একটি ছোট কাগজে লিখে দিলেন, এই কাগজে আমি একটা নির্দিষ্ট সময় লিখে দিয়ে যাচ্ছি। একমাত্র সেই সময়ের পরই যদি কাগজটা খোলেন তবেই লেখা পড়তে পারবেন। বিশ্বাস না হলে যাচাই করে নিন। তারা তৎক্ষণাৎ কাগজ খুলে পড়তে চাইল, কিন্তু কি সব অদ্ভুত অক্ষর। তান্ত্রিক নিঃশব্দে মৃদু হাসলেন। মেঝে থেকে উঠে ইশারা করে কাছে ডাকলেন বিশ্বরূপকে। সে তান্ত্রিকের সামনে এগিয়ে এলো। ফকির তার দিকে আবার এক দৃষ্টে তাকিয়ে আছেন। এইবার হঠাৎ এক মোক্ষম চড় কষিয়ে দিলেন বিশ্বরূপের ডান গালে। বিশ্বরূপ খাট থেকে ছিটকে মেঝের উপর পড়ল। সবাই অবাক। তান্ত্রিক বোবা ফকির তার জ্বলন্ত দৃষ্টি প্রত্যেকের দিকে ঘুরিয়ে হনহন করে বেরিয়ে আসতে থাকলেন সেই বাড়ি থেকে। সবাই একেবারে অনড় হয়ে আছে। চড়ের শব্দের রেশটা যেন এখনো রয়ে গেছে ঘরের মধ্যে। বিশ্বরূপ একেবারে কাবু হয়ে গেছে। বাড়ি থেকে বেরোবার সময় বাড়ির সদর দরজায় থুতু ফেলে দিয়ে গেলেন তান্ত্রিক বোবা ফকির। ঘরে উপস্থিত লোকেরা বিশ্বরূপকে তুলে খাটের ওপর শুইয়ে দিলেন। এরপর কেটে গেছে প্রায় 1 সপ্তাহ। বিশ্বরূপ এখন প্রায় কঙ্কালে পরিণত হয়েছে। তখন রাত 2টো। বিশ্বরূপ সেই মেয়েটির অপেক্ষায় আজও বসে আছে। এখন আর তার ঘুম আসেই না। এই কয়েকদিনেও এসেছে সে, কিন্তু বিশ্বরূপ এখনো তার মুখ দেখতে পায়নি। মুখ দেখার জন্য যখনই বাতি জ্বালাতে যায় তখনই সে উধাও হয়ে যায়। আজ সে ঠিক করেছে বাতি না জ্বালিয়েই তার দিকে এগিয়ে যাবে সে। কে এই তন্দ্রাহরণী, যার অন্ধকারাচ্ছন্ন প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে বিশ্বরূপ? প্রতিদিন রাতে তাকে একবার দেখার জন্য সারাটা দিন অপেক্ষা করে থাকে সে। তার মনে হয় আর দূর থেকে নয়, আজ সামনে যেতেই হবে। সারাদিন তার শরীর দুর্বল থাকলেও একমাত্র রাতের এই সময়টাই তার নিজেকে একটু সতেজ লাগে।
সে এখন রোজ রাতে খোলা দরজার গোড়ায় বসে থাকে, পথ চেয়ে অপেক্ষা করে তার জন্য। আজও বসে আছে বিশ্বরূপ। আজ অন্ধকারটা একটু বেশি। আকাশে আজ চাঁদের দেখা নেই, কারণ আজ অমাবস্যা। রাত্রি 3:20 নাগাদ বিশ্বরূপ দেখল সামনের বারান্দায় কে যেন এসে দাঁড়িয়েছে। সেই একই অবয়ব। আজ যেন বেশি শুভ্র লাগছে পরনের পোশাক। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হাতের ইশারায় কাছে ডাকল বিশ্বরূপকে। এতদিন কিন্তু ডাকেনি, আগে কেবল চুপ করে দাঁড়িয়ে থাকত। বিশ্বরূপ উঠে দাঁড়ালো। আজ যেন এক অন্য নেশায় পেয়েছে ওকে। সে কেবল ভাবছে, কি বলতে চায় মেয়েটি, তাকে ডাকলো কেন? সে দৃঢ় পায়ে এগিয়ে যেতে থাকলো তার দিকে। নিজের চালা ঘরের ভেতর একটা মাটির প্রদীপ জ্বালিয়ে বসে আছেন তান্ত্রিক বোবা ফকির। তার মনটা আজ ভালো নেই। বেশ কয়েকটা দিন কেটে গেছে, তার উপর আজ অমাবস্যা। হয়তো বোধহয় আজই। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার চোখ থেকে। তার মনে হলো, না, যতই কষ্ট হোক আজ সে এক চুলো নড়বে না এখান থেকে। সে কেবল ভোর হবার অপেক্ষা করবে মাত্র। নতুন দিনের আলো ঢেকে দেবে রাতে ঘটে যাওয়া সমস্ত কালোর জীবন্ত জীবাশ্ম। তিনি কেবল ভোর হবার অপেক্ষা করবেন। বিশ্বরূপের হাত ও পা দিয়ে ঝরছে অঝোর ধারায় রক্ত। হয়েছে কি, সেই ছায়ামূর্তিটা বারান্দা ছেড়ে বাড়ির সীমানার পাঁচিলের দিকে আসতে থাকে। তার পেছনে তখন জ্ঞান শক্তি লোপ পাওয়া বিশ্বরূপ কেবল ছুটে চলেছে। ছায়ামূর্তিটি পাঁচিলের ঠিক ওপরটায় উঠে দাঁড়ায় আর হাত বাড়িয়ে থাকে বিশ্বরূপের দিকে। বিশ্বরূপের চোখে যেন দৃষ্টি নেই। বেশ কিছুটা কসরত করে হেঁচড়ে লাফিয়ে পাঁচিলের ওপর পৌঁছে হাতে ভর দিয়ে শরীরটাকে পাঁচিলের ওপর দাঁড় করায়। কিন্তু পাঁচিলে ছিল তীক্ষ্ণ পেরেকের সমষ্টি। যাতে চোর পাঁচিল পেরিয়ে না ঢুকতে পারে তার জন্য এই ব্যবস্থা করা হয়েছিল। সেই তীক্ষ্ণ ফলাগুলি গভীরভাবে ক্ষত সৃষ্টি করল বিশ্বরূপের হাতে, পায়ে ও শরীরের এদিক ওদিক। ঝরঝর করে রক্ত ঝরাতে ঝরাতে বিশ্বরূপ পাঁচিল পেরিয়ে রাস্তা ধরে চলতে থাকল। সেই ছায়ামূর্তি এখন তার থেকে 5-6 হাত দূরত্বে। তার যেন একটু চেনা চেনা লাগছে মেয়েটিকে। হাঁটা চলাটা কেমন পরিচিত যেন। একটা জিনিস এতক্ষণ লক্ষ্য করিনি, বিশ্বরূপের পরনে আজও সেই লাল জামাটাই রয়েছে যেটা সে সেদিনও পরেছিল। হাঁটতে হাঁটতে সে এসে পড়েছে ভাঙিপাড়ার সেই রাস্তাটার কাছে, যার পাশে দাঁড়িয়ে আছে একটা মোবাইল টাওয়ার। একদম নিস্তব্ধ চারিদিক, একটি জনপ্রাণীও নেই। চলতে চলতে সামনের ছায়ামূর্তিটি হঠাৎ দাঁড়ালো। এইবার যেন বিশ্বরূপের জ্ঞানহীন ভাবটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। সামনের ছায়ামূর্তিটি এখনো পেছন ফিরেই দাঁড়িয়ে। বিশ্বরূপের চোখ সোজা আটকে গেছে তার দিকে। এখন সে পুরোপুরি সজ্ঞানে পরিণত হয়েছে। তার একটু অদ্ভুত লাগলো। পুরো বিষয়টাই তার কাছে পরিষ্কার হতেই হাতে ও পায়ে তীব্র ব্যথা অনুভব করল সে, ও মাটির ওপর বসে পড়ল। তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না।
পুরো বিষয়টাই যেন কেমন বদ্ধ করে রেখেছে পুরো পরিবেশটাকে। এইবার ছায়ামূর্তি মুখ ঘোরালো, শুধু মুখই ঘোরালো। তার পুরো শরীরটা কিন্তু এখনো বিশ্বরূপের দিকে পেছন করেই দাঁড়িয়ে আছে। বিশ্বরূপ চমকে গেল। বনি? বিশ্বরূপ এইবার বুঝল ভয় শব্দটার আসল অর্থ। উঠে দাঁড়াতে চেষ্টা করতেই মনে হলো কেউ যেন তার ঘাড় ধরে শূন্যে তুলে মাটিতে আছাড় মারল তাকে। তাতে বিশ্বরূপের মাথায় গভীর ক্ষত হলো। মুহূর্তের মধ্যেই সারা মাথা জপজপ করছে রক্তে। আরো 3 বার কেউ যেন তার পা ধরে তাকে মোক্ষম 3টি আছাড় মেরে রাস্তার ওপর ফেলে রাখল। বনলতা কিন্তু এখনো সেইভাবেই দাঁড়িয়ে আছে কেবল। আর এইবার সে চোখাচোখি করল কৃষ্ণের সাথে। বনলতার মাথাটা ওপর নিচে একবার নড়ে উঠল। ঠিক তারপরেই কৃষ্ণ একটা আদলাইট তুলে সজোরে বসিয়ে দিল বিশ্বরূপের ঠিক ব্রহ্মতালুর ওপর। আঘাতটা এতটাই জোরে ছিল যে ইটটা একদম মাথা ফুঁড়ে বেশ কিছুটা ভেতরে ঢুকে গেছে। মাথার ঠিক মাঝ বরাবর একটা বিশাল রক্ত ঘিলুর গর্ত। মাথার ভেতর থেকে রাস্তার ওপর গড়িয়ে পড়ছে থকথকে গা গোলানো গন্ধের তরল। বিশ্বরূপের মুখ থেকে কেবল একটু গোঙানি। ব্যাস ওইটুকুই। প্রথম আছাড়টা এতই অপ্রত্যাশিত ছিল যে সেটার পর আর উঠে দাঁড়াতে পারেনি সে। প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার আগে একবার শেষ আর্তনাদটাও করতে পারল না সে। ঠিক তখনই তান্ত্রিক বোবা ফকিরের সামনে জ্বলতে থাকা মাটির প্রদীপটি নিভে গেল। ফকির কেবলমাত্র একটি দীর্ঘশ্বাস ফেললেন। সব হিসেব বুঝি চুকলো এবার। কৃষ্ণকান্ত ও বনলতা একে অপরের হাত ধরে মিলিয়ে যেতে থাকলো আকাশের পথে। শুধু মাটির উপর পড়ে থাকে বিশ্বরূপের প্রাণহীন দেহটা, যেখানে কয়েকদিন আগে কৃষ্ণের দেহটা পড়েছিল। বনলতার বোন ঐন্দ্রিলা বেশ কয়েকদিন আগে একটা মেসেজ পাঠায় ওর বয়ফ্রেন্ড দেবাংশুকে। মেসেজটি ছিল, দিদিকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না বলে ও আমার কাছে এসে রিকোয়েস্ট করে যেন আমি একটু ম্যানেজ করতে হেল্প করি। তখন ওকে বলি, সত্যি করে বল কোথায় যাচ্ছিস, তবেই হেল্প করব। তখন ও জানায় ও নাকি আজ বিয়ে করবে। ছেলেটা নাকি রাস্তায় আসছে। আমি বুঝলাম এটাই হলো সেই কৃষ্ণকান্ত না কমলাকান্ত কে যেন একটা, সেই। খবরটা বিশ্বদাকে দিয়ে দিস আর বলিস এটাই শেষ সুযোগ। ছেলেটাকে যেন এমন ভয় দেখায় যাতে সে আর পাড়ায় ঢুকতেই না পারে। একমাত্র ওকে সরাতে পারলেই বিশ্বরূপদা দিদিকে পেতে পারে, নয়তো কোনো আশা নেই। চল টাটা। কিন্তু ভয় দেখাতে গিয়ে যে দুনিয়া থেকেই সরিয়ে দেবে, এটা কি ঐন্দ্রিলা ভেবেছিল? অমাবস্যা কেটে গেছে। আজই তান্ত্রিক সেই কাগজটি খুলে পড়তে বলেছিলেন। তিনি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান করে শুদ্ধ হয়ে তৈরি হয়ে নিলেন। আজ ভোরে অমাবস্যা কেটেছে, তাই ঘুম ভেঙে স্নান করে নেওয়াটাই যথাযথ বলে মনে করেছেন তিনি। তার ইচ্ছে সে একেবারে শুদ্ধ হয়ে তান্ত্রিকের দেওয়া কাগজটি খুলবেন। ঠাকুর ঘরের সামনের দালানটায় বসে তিনি খুললেন কাগজটা। তাতে এখন স্পষ্ট বাংলা হরফ,
হাতের লেখা দেখলে চোখ আটকে যায়। তাতে লেখা, আপনি বলুন, কোনো নিষ্পাপকে হত্যা করলে তার কি সাজা হওয়া উচিত? যেটা উচিত সেটাই হবে। আমি আপনি কেউই আটকাতে পারবো না। আর তাছাড়া আপনার ছেলের কুষ্ঠিতেও দেখলাম ওর সময় হয়ে এসেছে। আপনার ছেলে একজন নিষ্পাপ ছেলেকে খুন করেছে এবং সেই কষ্টে তার প্রেমিকাও আত্মঘাতী হয়েছে। সেই মেয়েটাই এখন বদলা নিতে চাইছে। আপনি চাইলেও তাকে আটকাতে পারবেন না, আর আপনি চেষ্টা করলে আমি আটকাতে দেব না। যদিও এই চিঠি যখন পড়ছেন ততক্ষণে সব শেষ হয়ে গেছে। আপনার সুপুত্র বিশ্বরূপ যে অপরাধ করেছে সেই অপরাধের সাজা সে পাবে, আর সে সাজা দেবে সেই প্রেতিনী। এর মাঝে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে ঈশ্বর ক্ষমা করবেন না। এতক্ষণে হয়তো আপনার সুপুত্রটি আর বেঁচে নেই। তবে শেষ কথা বলে দিই, তা হলো আপনার বাড়িতে আর কোনো প্রেতের উপদ্রব হবে না। সে ভয় কেটে গেছে। সে আর কারুর তন্দ্রাহরণ করবে না। ব্যাস, এতটুকুই লেখা। তিনি তাড়াতাড়ি উঠে এগিয়ে যেতে থাকলেন বিশ্বরূপের ঘরের দিকে। ঘরের দরজা হাট করে খোলা। তখন সবে সকাল 6টা বাজে। বাড়ির সবাই ঘুম থেকে ওঠেনি। তবে ছেলে গেল কোথায়? তান্ত্রিকের দেওয়া চিঠিটা তার হাতেই ছিল। হঠাৎ কিভাবে যেন সেটায় আগুন লেগে গেল। এক মুহূর্তের মধ্যেই কাগজটা ছাইতে পরিণত হলো। বিশ্বরূপের বাবা মাথা ঘুরে মেঝের ওপর পড়ে গেল। হয়তো তিনিও তার ছেলের অপরাধের ঘৃণ্যতাটা টের পেয়েছেন। শুনছিলেন তান্ত্রিক বোবা ফকিরের গল্প তন্দ্রাহরণী। সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক পেজ গল্পম্যান ফলো করতে ভুলবেন না। শেষ হলো ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক বোবা ফকিরের গল্প তন্দ্রাহরণী। আজকের মতো চলি তবে। সঙ্গে রাখুন, শুনতে থাকুন গল্পম্যান।